প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজ তোমাদের সাথে আমার অনলাইন ভিত্তিক এই ক্লাসের 3 নম্বর ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমি তোমাদের জন্য পাঠ শিরোনাম এবং অধ্যায় ভিত্তিক আলোচনাটা করতে যাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো। আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব সংরক্ষণ, আমি এই অধ্যায়ের উপর তোমাদের আজ প্রাথমিক আলোচনাটা করব এবং অধ্যায়ের এলিমেন্ট বা উপাদানগুলো কি কি আছে, অধ্যায় তোমার সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারলে তোমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবা, আর এই অধ্যায়ের মধ্য দিয়ে তুমি কোন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবা সেই বিষয়ে তোমরা সক্ষম হবে। একটু লক্ষ্য করি, আমরা আজকের তোমার পাঠ শিরোনামে বা আলোচ্য সূচিতে আমি রাখছি অবচয় সম্পর্কে একটা ধারণা, তোমার অবচয় ধার্যের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার উপর তোমার একটু বিস্তারিত আলোচনা, অবচয় ধার্যের বিবেচ্য বিষয়গুলো অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমাদের অবচয় ধার্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সেগুলো সম্পর্কে জানা, এবং অবচয় ধার্যের পদ্ধতি। একটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করতে গেলে যে যে পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন হতে পারে আমরা সেই পদ্ধতিগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারবো। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে পাঠ শিরোনামের অধ্যায়ের শিরোনামটি বিষয়ে একটু আলোচনা করি। তোমরা একটু অনুগ্রহপূর্বক লক্ষ্য করো। দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তির হিসাব সংরক্ষণ। আমরা কিন্তু অধ্যায়ের শিরোনামেই বলতে পারছি দৃশ্যমান। আমরা সবাই কিন্তু কম বেশি জানি, যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এবং যার বাস্তব অস্তিত্ব আমরা পরিলক্ষিত করি, এরূপ জাতীয় কোনো জিনিসকে আমরা বলি তোমার দৃশ্যমান। আর সম্পত্তির ক্ষেত্রে সেটাকে আমরা বলি দৃশ্যমান সম্পত্তি। উদাহরণস্বরূপ আমরা দৃশ্যমান সম্পত্তি হিসেবে বলতে পারি ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, অফিস সরঞ্জাম ইত্যাদি। আর পরবর্তী অংশটুকু একটু লক্ষ্য করি, অদৃশ্যমান সম্পত্তির হিসাব সংরক্ষণ। অর্থাৎ অদৃশ্যমান সম্পত্তি, যে সম্পত্তি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু যার বাস্তব অস্তিত্ব কিন্তু অনুভব করা যায়, অর্থাৎ যে কাল্পনিকভাবে উক্ত প্রতিষ্ঠানে বিচরণ করছে। উদাহরণস্বরূপ আমরা আনতে পারি সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব, আরো অন্যান্য বিষয়। যাই হোক, হিসাব রক্ষণ বলতে আমরা এখানে বুঝি উক্ত দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তি সমূহকে একটি প্রতিষ্ঠানে আমরা কিভাবে হিসাবভুক্ত করব সেই বিষয়ের উপর আমার আজকের এই আলোচনা। তোমরা পূর্ব থেকে হয়তো কিছুটা অবগত আছো যে একটি প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি যখন সৃষ্টি হয় আর উক্ত সম্পত্তি যখন আমরা ব্যবহার করি তার থেকে কিন্তু সম্পত্তির মূল্যটা হ্রাস পায়, তাই তো? তাহলে আমি কিন্তু এই যে অবচয় নামক শব্দটা আমি এখানে উপস্থাপন করেছি, এই অবচয়ের একটি সংজ্ঞায় আমরা রূপান্তরিত করতে পারি। তোমরা একটু মনোযোগ সহকারে সংজ্ঞাটা লক্ষ্য করো। আমরা অবচয় কাকে বলে, এর সংজ্ঞাটা এমন হতে পারে কোনো স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত যে মূল্য হ্রাস পায়, এই হ্রাসকৃত মূল্যটিকে কিন্তু আমরা অবচয় বলছি। তাহলে আমি আর একবার তোমাদের জন্য রিপিট করছি, স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকেই অবচয় বলে। এই অবচয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমার এই অধ্যায়টার পূর্ণাঙ্গ আলোচনা। অর্থাৎ দৃশ্যমান সম্পত্তি যেটা আমরা বলছি, সেই সম্পত্তির অবচয় নির্ণয় করতে হবে কিভাবে, আর অবচয় নির্ণয় করতে গেলে তোমার কোন কোন হিসাবগুলো করতে হবে তা আমরা আলোচনায় আনব। তাহলে অবচয় সংখ্যাটা আমরা ইতিমধ্যে আয়ত্ত করতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে অবচয় ধার্যের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তাটা কি। তাহলে আমরা স্থায়ী সম্পত্তি সম্পর্কে জানতে পেরেছি, আমরা অবচয় সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হচ্ছে অবচয় ধার্যের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তা আমরা সবাই মনোযোগ সহকারে একটু লক্ষ্য করি কোন কোন উদ্দেশ্যে আমরা অবচয় ধার্য করব আর তার অবচয় ধার্য করার প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করি, আমি একটি প্রশ্ন কিন্তু উপস্থাপন করেছি অবচয় ধার্যের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। তাহলে আমরা অবচয়টা কেন নির্ণয় করব বা কোন কারণে নির্ণয় করব, আর একটি প্রতিষ্ঠানে ওই অবচয়টার কতটা গুরুত্ব রয়েছে সেটা আমরা জানতে পারবো যদি আমরা এই বোর্ডে প্রদর্শিত যে তোমার পয়েন্টগুলো আমি উপস্থাপন করছি এগুলো একটি লক্ষ্য করি।
প্রথম পয়েন্টে আমরা একটু লক্ষ্য করি, প্রকৃত লাভ ও ক্ষতি নির্ণয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের একটি অর্থ বছরে যাবতীয় কার্য সম্পাদন করার পর একটি নির্দিষ্ট সময় শেষে কিন্তু উক্ত প্রতিষ্ঠান তাদের লাভ ক্ষতির পরিমাণ জানতে চায়। আর এই লাভ ক্ষতি নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তোমার অবচয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অবচয়কে যদি তুমি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করো তাহলে কিন্তু প্রকৃত লাভ বা ক্ষতি তুমি নির্ণয় করতে সক্ষম হবে। আমরা 2 নম্বর পয়েন্টের দিকে একটু লক্ষ্য করি। পয়েন্টটি হচ্ছে লভ্যাংশ প্রদানের জন্য। আমরা কিন্তু সবাই জানি যে একটি কোম্পানি প্রতিষ্ঠানের বা একটি যৌথ মূলধনী কোম্পানির মূল উদ্দেশ্যই থাকে শেয়ার বিক্রি করে তাদের মূলধন সংগ্রহ করা। আর এই মূলধন সংগ্রহ করতে যেয়ে জনগণের কাছ থেকে কিন্তু তারা অর্থটা নিয়ে থাকে, আর নির্দিষ্ট সময় পর পর তাদেরকে কিন্তু জনগণকে অর্জিত মুনাফার একটা নির্দিষ্ট অংশ লভ্যাংশ আকারে বন্টন করতে হয়। তাই লভ্যাংশ প্রদানের জন্য একটি প্রতিষ্ঠান অবচয়কে অবশ্যই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করবে, তা না হলে প্রকৃত আর্থিক চিত্রটা কিন্তু তারা নির্ণয় করতে সক্ষম হবে না। পরবর্তী পয়েন্টের দিকে আমরা একটু লক্ষ্য করি, প্রকৃত আয়কর পরিমাপকরণ। আমরা এটুকু অন্তত জানতে সক্ষম হব যে আয়কর নির্ধারণ করতে গেলে একটি প্রতিষ্ঠানের স্বচ্ছ হিসাব ব্যবস্থা থাকতে হয়, তা না হলে কিন্তু একটি সরকার ব্যবস্থা সেই আয়কর প্রদর্শিত আয়করটা গ্রহণ করতে পারেন না। অর্থাৎ আমরা এটুকু জানি যে সঠিক হিসাব নিকাশের মাধ্যমে একটি প্রতিষ্ঠান যেমন মুনাফা অর্জিত হয়, আর অর্জিত মুনাফার উপর সরকারকে কিন্তু নির্দিষ্ট হারে ট্যাক্স বা আয়কর প্রদান করে থাকে। তাই সঠিক আয়কর পরিমাপকের করার জন্য কিন্তু অবচয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু লক্ষ্য করি সম্পদের প্রতিস্থাপন। অর্থাৎ একটি সম্পদ একটা প্রতিষ্ঠানে যখন তোমার প্রতিস্থাপন করা হয় তখন কিন্তু উক্ত সম্পদ তোমার চিরদিনের জন্য সেবা প্রদান করতে পারে না। তাহলে ওই সম্পদটিকে যদি আমার পূর্ণ সেবা পেতে চাই তাহলে নির্দিষ্ট সময় অন্তরে কিন্তু উক্ত সম্পত্তিকে তোমার পরিবর্তন করা লাগে। তাই একটি সম্পদ প্রতিস্থাপন করতে গেলে যে সময়ে আমি একটি নতুন সম্পদ ক্রয় করতে যাব তখন কিন্তু একটি বড় আকৃতির টাকার প্রয়োজন পড়ে, আর এই টাকা সংরক্ষণ করা একটি প্রতিষ্ঠানের জন্য কিন্তু কষ্টসাধ্য হয়। তাই যদি আমরা অবচয় ধার্যকরণ পদ্ধতি গ্রহণ করি, একটু সম্পত্তির বিপরীতে যদি অবচয় সঞ্চিতি আকারে আমরা সংরক্ষণ করে থাকি তাহলে কি হবে জানো, একটি নির্দিষ্ট সময় পরে সম্পত্তি প্রতিস্থাপন করতে যে উক্ত প্রতিষ্ঠানের আর অর্থনৈতিক সমস্যায় পড়তে হয় না। পরবর্তী পয়েন্টের দিকে আমরা একটু লক্ষ্য করি, প্রকৃত উৎপাদন ব্যয় নির্ণয়। একটা প্রতিষ্ঠান তোমার র ম্যাটেরিয়ালস বা তোমার কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে বিক্রয় মূল্য নির্ধারণ পর্যন্ত নানা ধরনের কাজ কিন্তু ধাপে ধাপে তোমার সম্পন্ন করতে হয়। আর এই কাজ সম্পন্ন করতে যেয়ে কিন্তু তাদেরকে উৎপাদন ব্যয় নির্ণয় করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কেননা উৎপাদন ব্যয় যদি সঠিক না হয় তাহলে বিক্রয় মূল্য কিন্তু সঠিক হবে না। তাই সঠিক এবং প্রকৃত উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে কিন্তু অবচয় নামক একটি পরিচালন ব্যয় উক্ত প্রতিষ্ঠানের তোমার হিসাবভুক্ত করার প্রয়োজন পড়ে। পরবর্তীতে আমরা দেখি কারবারের প্রকৃত চিত্র প্রদর্শন। তোমরা সবাই কম বেশি জানো একটি পূর্ণাঙ্গতা বা সম্পূর্ণতা প্রাপ্ত হয় যখন তার ভিতরে কোনো ভুল ত্রুটি তোমার অস্তিত্ব পাওয়া না যায়। তদ্রূপ অবচয় হচ্ছে একটি কারবারের কিন্তু পরিচালন ব্যয়, আর সেই পরিচালন ব্যয়কে যদি আমি হিসাবের বইতে হিসাবভুক্ত না করি তাহলে কি সঠিক চিত্র প্রদর্শন করা সম্ভব? আসলে সম্ভব না। তাহলে সঠিক চিত্র প্রদর্শনের জন্য আমাদের কিন্তু এই অবচয় নামক পরিচালন ব্যয়টি হিসাবের বইতে অর্থাৎ বিশদ আয় বিবরণীর তোমাকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। পরবর্তী পয়েন্টটি আমাদেরকে আইনের কড়াকড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো এটাও জেনে থাকবে যে একটি দেশের সরকার প্রধান বর্তমানে তোমার সম্পদের সঠিক হিসাব রক্ষণের জন্য অবচয়কে হিসাবমুক্তকরণ বাধ্যতামূলক করেছে। তাহলে 1994 সালের কোম্পানি আইনের 205 ধারায় কিন্তু সরকার প্রধান উল্লেখ করে দিয়েছেন যে কোনো প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তি থাকলে ওই সম্পত্তির কিন্তু অবচয় অবশ্যই নির্ণয় করতে হবে এবং অবচয় বাদ দিয়েই কিন্তু সম্পত্তির মূল্যকে প্রতি বছর কিন্তু দেখানোর তোমার ধারণা তারা প্রদর্শন করেছেন। তাহলে আমাদেরকে অবশ্যই আইনের বাধ্যবাধকতাটা কিন্তু মেনে চলতে হবে। আমরা পরবর্তী আর একটা প্রশ্ন দেখি যে মূলধনের সংরক্ষণ। আমরা এটুকু জানি যে একটি প্রতিষ্ঠানের সঠিক মূলধন নির্ণয় করার জন্য কিন্তু সঠিক হিসাব সংরক্ষণ করতে হয়, আর এই সঠিক হিসাব সংরক্ষণ করতে গেলে কিন্তু অবচয়কে প্রদর্শন করা আবশ্যিক হয়ে পড়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলধন সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু অবচয়টা অবশ্যই হিসাবভুক্ত করব।
পরবর্তীতে আমরা এই অবচয় ধার্যের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তার সর্বশেষ একটি পয়েন্ট আমি আলোচনা করছি তোমাদের সামনে, সেটা হচ্ছে আয়ের বিপরীতে ব্যয়ের সঠিক সমন্বয়। আমি একটা নির্দিষ্ট কার্য পরিচালনা করে তার মধ্য থেকে কিন্তু আমি অর্থ উপার্জন করছি, কিন্তু আমার ব্যয়ের খাতগুলো যদি সঠিক এবং যথার্থতা না থাকে তাহলে কিন্তু সঠিক হিসাব চিত্র প্রদর্শিত হবে না। তাই আয়ের বিপরীতে সঠিক ব্যয় প্রদর্শন করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তাহলে আমরা অবচয় নামক ব্যয়টা অবশ্যই আয়ের বিপরীতে সঠিকভাবে হিসাবভুক্ত করব। আমরা পরবর্তী প্রশ্নের দিকে একটু অগ্রসর হই প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা অবচয় ধার্যের বিষয়গুলো একটু লক্ষ্য করি। আসলে কোন কোন বিষয়গুলো যদি অবচয় ধার্যের ক্ষেত্রে তোমার ভূমিকা পালন করে সেগুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, অর্থাৎ ইভ্যালুয়েশনটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। অর্থাৎ অবচয় ধার্যের বিবেচ্য বিষয়গুলো আমরা অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করি। যে বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে ক্যালকুলেশন বা তোমার হিসাবভুক্তকরণ করতে না পারি তাহলে কিন্তু সঠিক অবচয়ের পরিমাণটা আমরা জানতে পারবো না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবচয় ধার্যের বিবেচ্যের মধ্যে সম্পদের ক্রয় মূল্যটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ একটি সম্পদ তুমি কি মূল্যে ক্রয় করছো, অর্থাৎ এর সঠিক ক্রয় মূল্যটা কত, এইটা তোমাদেরকে কিন্তু আগে নির্ণয় করে নিতে হবে। তাহলে আমি যদি একটি সম্পত্তি ক্রয় করি তাহলে ওই সম্পত্তির বিক্রেতার নিকট প্রদত্ত মূল্য, সম্পত্তিটা কারবারে আনায়ন খরচ, সম্পত্তিটা একটি নির্দিষ্ট স্থানে সংস্থাপনের খরচ এবং কুলি মজুরি ইত্যাদি বিভিন্ন খরচ আছে। তার মধ্যে আরো আছে যেমন তোমার আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এই জাতীয় খরচগুলোকে যখন আমি একটা টোটাল একত্রিতকরণ করব তখন হবে উক্ত সম্পত্তির তোমার ক্রয় মূল্য। তাহলে আমাদেরকে অবচয় ধার্যের ক্ষেত্রে সম্পত্তির ক্রয় মূল্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী অংশ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তোমরা এটুকু লক্ষ্য করবে যে একটি সম্পত্তি ব্যবহার করতে থাকলে তার কিন্তু মূল্য হ্রাস পেতে থাকে, কিন্তু সম্পত্তিটা সম্পূর্ণ মূল্য শূন্য তোমার অবস্থানে থাকে না। উক্ত সম্পত্তি নির্দিষ্ট সময় পরে যদি আমরা বিক্রয় করি তাহলে কিন্তু তার একটা বিক্রয় মূল্য আমরা পাবো, আর সেইটার নামই হচ্ছে তোমার ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ এই ভগ্নাবশেষ মূল্যটা উক্ত সম্পত্তির তোমার ক্রয় মূল্য থেকে কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে না প্রকৃত অবচয় নির্ণয় করার জন্য। আমরা পরবর্তী একটা অংশ লক্ষ্য করি, সম্পদের আনুমানিক আয়ুষ্কাল। অর্থাৎ একটি সম্পত্তি কত বছর একটা প্রতিষ্ঠানে তোমার অবস্থান করবে বা ওই সম্পত্তির সুবিধাটা প্রতিষ্ঠান তোমার পেতে থাকবে সেটা কিন্তু আমাদেরকে সর্বপ্রথমে অনুমান করে নিতে হবে। অর্থাৎ সম্পত্তির আয়ুষ্কালটা যদি আমরা সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারি তাহলে উক্ত সম্পত্তি কিন্তু অবচয় নির্ণয় করাটা আমাদের জন্য সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এদিকে লক্ষ্য করি, সম্পদের আনুমানিক কার্যক্ষমতা। তোমরা সবাই কিন্তু জানো আমরা এই যে মানব জাতির মনুষ্যকুল, আমাদেরও কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ কার্যক্ষমতা থাকে, শ্রম দেওয়ার সক্ষমতা থাকে। তদ্রূপ একটা প্রতিষ্ঠানে তুমি যখন কোনো সম্পত্তি স্থাপন করবে তখন ওই সম্পত্তির কিন্তু তোমার নির্দিষ্ট সময় পর্যন্ত কর্ম তোমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তা না হলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সম্পত্তির কিন্তু তোমার প্রোডাকশন বা উৎপাদন ক্ষমতাটা হ্রাস পেয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু অবশ্যই সম্পদের আনুমানিক কার্যক্ষমতাটা নির্ণয় করে নিতে হবে, প্রশ্নপত্রে উল্লেখ থাকবে, তোমরা কিন্তু সেই অনুযায়ী অবচয়টা নির্ণয় করতে পারবে। আরেকটা জিনিস লক্ষ্য করি, তোমার অতিবাহিত সময়। আমরা একটি সম্পত্তিকে নির্দিষ্ট সময় আনুমানিক আয়ুষ্কাল ধরে নিচ্ছি, আর এই আনুমানিক আয়ুষ্কালের উপর কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত উক্ত সম্পত্তি কার্যক্রম তার চলমান থাকে। কিন্তু কোনো কারণে যদি উক্ত প্রতিষ্ঠান সম্পত্তিটা কারবার থেকে তোমার বিক্রি করে দিতে চায় তাহলে কিন্তু তখন অতিবাহিত সময়টা কিন্তু নির্ণয় করে নিতে হয়। কারণ কতটুকু তোমার সময় সম্পত্তিটা কারবারে থেকেছে আমাদেরকে সেটা নির্ণয় করে নিয়ে তারপরের বাকি অংশে আমাদের কিন্তু হিসাবভুক্তকরণের প্রয়োজন পড়ে থাকে। আর একটা দিক আমরা একটু লক্ষ্য করি, আইনগত দিক বিবেচনা আনতে হবে আমাদের, কারণ আইনের ঊর্ধ্বে বা বাইরে কোনো কিছুই সম্ভব নয়। একটি মানুষ যেমন একটি দেশে থাকতে গেলে আইনের নিয়ম কানুন মেনে চলতে হয়, তদ্রূপ একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের হিসাবভুক্ত করতে গেলে আইনের বিধিনিষেধ মেনে হিসাবভুক্ত করতে হয়। পরবর্তীতে আমরা শেষ বিবেচ্য বিষয়টা একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুরাতন সম্পদের বিপরীতে উদ্ভাবিত নতুন সম্পদ ব্যবহার।
তোমরা সবাই জানো উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকলে সেই সম্পত্তি কারবারে রাখার প্রয়োজন পড়ে না। নতুন নতুন তথ্য প্রযুক্তি বা উদ্ভাবন ক্ষমতা সম্পন্ন বা অধিক ক্ষমতা সম্পন্ন সম্পদ আমাদের প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে। তাহলে অবশ্যই অবচয় ধার্য করতে গেলে আমাদের মাথায় আনতে হবে পুরাতন সম্পদের বিপরীতে উদ্ভাবিত নতুন সম্পদ ব্যবহার করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী একটি প্রশ্নের দিকে একটু অগ্রসর হই। অবচয় ধার্যের আমরা পদ্ধতিগুলোর দিকে একটু তোমরা খেয়াল করো। আসলে তোমরা যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, সুতরাং তোমাদের জন্য কিন্তু অবচয় ধার্যের সকল পদ্ধতি গুরুত্বপূর্ণ নয়। তোমরা একটু খেয়াল করবে, আমি কিন্তু আলোচনার মধ্য দিয়ে অবচয় ধার্যের পদ্ধতিগুলো উল্লেখ করব এবং তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত এবং প্রশ্নপত্র তোমার সেট আপ হয় যে পদ্ধতিগুলো অবলম্বন করে আমি সেগুলোর কথা এখানে উল্লেখ করছি। তোমরা যখন উচ্চতর শ্রেণীতে পড়াশোনা করবে তখন কিন্তু অবচয় ধার্যের পদ্ধতিগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদেরকে জানা লাগবে। তাহলে অবচয় ধার্যের পদ্ধতি তোমাদের বইতে সাধারণত যেগুলো দেওয়া আছে তার উপরেও তার বাইরেও কিন্তু কিছু পদ্ধতি উল্লেখ আছে, সেগুলো আমরা উচ্চতর ক্লাসে আমরা জানতে পারবো। তা আমি তোমাদের এখানে 7টি পদ্ধতি উপস্থাপন করেছি। এছাড়াও কিন্তু আরো 7টি বা 8টি পদ্ধতি তোমাদের জন্য অবচয় ধার্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাই অবচয় ধার্যের পদ্ধতি 14 থেকে 15টা আমরা পরিলক্ষিত করতে পারি, কিন্তু আমি বোর্ডে উপস্থাপন করেছি 7টি। এই 7টি আলোচনা আমি তোমাদের সাথে করব, কিন্তু এর ভিতরে তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে 2টো পদ্ধতি। আর এই 2টা পদ্ধতির উপর তোমার নির্ভর করে তোমাদের প্রশ্নপত্র সেট আপ হয়। তাহলে এই যে 2টো পদ্ধতিতে আমি টিক চিহ্ন দিয়েছি, আমরা একটু সেখানেই লক্ষ্য করি। সরল রৈখিক পদ্ধতি, যার অপর আরেকটি নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি, আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি অথবা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই 2টা পদ্ধতির উপর তোমাদের কিন্তু বেসিক অঙ্ক নির্ধারিত হয়ে থাকে। এছাড়াও কিছু কিছু বছর দেখা গেছে উৎপাদন একক পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, যন্ত্র ঘন্টা পদ্ধতি, এই 3টা পদ্ধতির উপরও অঙ্ক দিয়েছিল। কিন্তু আমরা কিন্তু বেশি করে খেয়াল রাখবো সরল রৈখিক পদ্ধতি আর ক্রমহ্রাসমান জের পদ্ধতির উপর, কারণ এই 2টা পদ্ধতির উপরই অধিকাংশবার প্রশ্ন তোমার স্থির করা হয়। যাই হোক, আমরা এই পদ্ধতিগুলো সম্পর্কে একটু আলোচনায় এসে তোমাদের একটু ছোট দৃষ্টান্ত দিয়ে আজকের ক্লাস আমি শেষ করব, কারণ একদিনে একটি অধ্যায় পূর্ণাঙ্গ তা আনলে তোমরা বুঝতে পারবা না। পরবর্তী ক্লাসে আমি গাণিতিক সমস্যার বিস্তারিত আলোচনায় রাখছি, তবে আজ আমি তোমাদের জন্য সীমিত গাণিতিক আলোচনায় আমি আসতে যাচ্ছি। তবে একটু লক্ষ্য করি, সরল রৈখিক পদ্ধতি কাকে বলে। সরল রৈখিক পদ্ধতি বলতে আমরা এটাই বুঝি, হিসাব বিজ্ঞানের এই অধ্যায়ের আলোচনাতে যে একটি প্রতিষ্ঠানের একটি সম্পত্তি তোমার কয়েকটি বছর অবস্থান করে এবং প্রত্যেক বছরে যদি অবচয়ের পরিমাণটা সমান বা একই হয়, তাহলে উক্ত অবচয় একটি নির্দিষ্ট সরল রেখার উপর অবস্থান করে। দেখো, তোমরা যখন আয়তলেখ শিখেছো পরিসংখ্যানে অধ্যায়তে বা পরিসংখ্যান করার ক্ষেত্রে, তখন কিন্তু সরল রেখা নামক একটা তোমরা শব্দ শুনেছো। তাই প্রতি বছরের অবচয় যদি একই হয়, অর্থাৎ একই পরিমাণ থাকতে থাকে, তাহলে তার জন্য যে রেখাটা তৈরি হয় ওই রেখাটাকে আমরা বলি সরল রেখা। তদ্রূপ একটি প্রতিষ্ঠানে যদি বিভিন্ন বছরের অবচয়ের পরিমাণ একই পরিমাণ চলতে থাকে, তাহলে তার জন্য যে রেখাটা তৈরি হয় সেটা কিন্তু সরল রেখা। এই জন্য এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে সরল রৈখিক পদ্ধতি। আর এই সরল রৈখিক পদ্ধতির আরেকটি নাম আছে স্থির কিস্তি পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটি বছর অবচয়ের পরিমাণটা কিন্তু ইকুয়াল বা সমান। আমরা পরে আরেকটি পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, অর্থাৎ তোমার ডিক্লাইন মেথড বা ডাবল ডিক্লাইন মেথড। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের কিন্তু অবচয়ের পরিমাণ প্রত্যেক বছর সমান নয়। তাহলে আমরা অবশ্যই জানতে পারছি ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমরা যদি অর্থনৈতিক চাহিদা রেখার দিকে আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু সেখানে দেখা যাবে চাহিদা রেখা নিম্নগামী হয়, অর্থাৎ একটি আড়াআড়ি রেখার দ্বারা চাহিদা রেখা পড়ে যায়। তাহলে আমার প্রথম বছরের অবস্থা যদি এটা হয়, তার বছর কিন্তু একটু কমবে, তারপরে আরেকটু কমবে, তারপরে আরেকটু কমবে, এইভাবে অবচয়ের পরিমাণ কমতে থাকে বলে এর নাম হচ্ছে ক্রমহ্রাসমান, অর্থাৎ ক্রমে ক্রমে কমতে থাকে। তাই ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়। আর এরূপ পদ্ধতির অবচয় নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু একটি নির্দিষ্ট অবচয়ের হার দেওয়া থাকতে হবে, অথবা আমাদেরকে বের করে নিতে হবে। এবং তোমার অবচয় গণনার তোমার টেবিল আকারে এর অবচয়ের পরিমাণ, পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, সম্পত্তির সমাপনী মূল্য, অবচয়ের পরিমাণ, এগুলো নির্ণয় করতে হয়। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 2টা পদ্ধতির উপর
তোমার ব্যাপক আলোচনার মধ্যে রাখতে চাচ্ছি, আর বাকি পদ্ধতিগুলোর আমি সীমিত আলোচনা করে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। দেখো, উৎপাদন একক পদ্ধতি। একটি প্রতিষ্ঠানে একটি যন্ত্র আনা হয়, যন্ত্রে কত একক তৈরি করতে পারে তার একটা অনুমান করে নেওয়া হয়। তারপর প্রত্যেক বছর যে পরিমাণ উৎপাদন হয়েছে সেই উৎপাদনের একক প্রতি যে অবচয়টা আমরা বের করব, তা দ্বারা গুণ করলে আমি কিন্তু ওই বছরের পূর্ণ অবচয়ের পরিমাণ পেয়ে যাব। আর এটাই হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, অর্থাৎ যে কয় বছরে আমি অবচয়টিকে দেখাবো, ওই অবচয়গুলোকে আমি একত্রিত করে ক্রমে ক্রমে তোমার যে বছর শেষ হবে সেই বছরকে বাদ দিয়ে পরবর্তী বছরগুলোর তোমার সংখ্যা দ্বারা যোগ গুণ করে যদি আমি একটা অবচয় আনতে পারি, সেটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ণয়। আর একটা আছে বার্ষিক ভিত্তি পদ্ধতি। প্রতি বছর একটা অ্যানুইটির ভিতরে তোমার অ্যানুইটির ভিত্তিতে আমরা এই অবচয়টা ক্যালকুলেশন করে থাকবো। এটার বিস্তারিত আলোচনা আমি রাখছি না, কেননা তোমাদের এটা সিলেবাসে খুব বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করছি না। পরবর্তীতে আমরা চলে যাই যন্ত্র ঘন্টা পদ্ধতি, অর্থাৎ একটি প্রতিষ্ঠান কত ঘন্টা তোমার চলতে পারে উক্ত সম্পত্তিটি, সেই সম্পত্তির ঘন্টাকে একত্রিত করে তার মূল্য দ্বারা ভাগ করে 1 ঘন্টায় অবচয় নির্ণয় করে যে কয় বছরে যে কয় ঘন্টা কাজ করেছে সে কয় ঘন্টা দ্বারা গুণ করলে আমি যে অবচয়টা পাবো, সেটা হচ্ছে যন্ত্র ঘন্টা পদ্ধতিতে তোমার সম্পত্তির অবচয় নির্ণয়। আর বীমাপত্র পদ্ধতি, তোমরা এটাও জানো, একটি প্রতিষ্ঠানে তোমার নির্দিষ্ট সময় অন্তর বীমা প্রিমিয়াম প্রদান করতে হয়, তাই তো? আর এই বীমা প্রিমিয়ামের প্রদানের উপর ভিত্তি করে ওই প্রতিষ্ঠানের অবচয় সম্পত্তির অবচয় নির্ণয় করা হয়, এই জন্য এটার নাম দিয়েছে বীমাপত্র পদ্ধতি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামান্য গাণিতিক সমস্যার দিকে যাব, তোমরা একটু লক্ষ্য করো। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে একটু অবচয় নির্ণয় করা শিখতে থাকি। লক্ষ্য করো, সরলরৈখিক পদ্ধতিতে যদি আমরা অবচয় নির্ণয় করি, তাহলে অবচয় সমান সমান সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য তোমার ডিভাইডেড বাই, অর্থাৎ আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে আমি যে ফিগারটা পাবো সেইটা হবে আমার সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ। তোমাদের সামনে আমি একটা কাল্পনিক উদাহরণ তৈরি করেছি, একটু লক্ষ্য করো। জনাব দিব্য 5 লক্ষ টাকা দিয়ে কারবারের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করলেন, যার ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা ও আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। তাহলে আমি এই সূত্রের সাহায্যে, এই যে ফর্মুলাটা আমি এখানে উপস্থাপন করেছি, এই সূত্রের সাহায্যে যদি আমি অবচয়টা নির্ণয় করি, তাহলে অবচয়ের পরিমাণটা কিভাবে হয় আমরা দেখি। অবচয় সমান সমান, এই যে বলছিলাম সম্পত্তির ক্রয় মূল্য, লক্ষ্য করো এখানে সম্পত্তির ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা আনছি। এবার বলছি ভগ্নাবশেষ মূল্য, তাহলে আমি এখানে ভগ্নাবশেষ মূল্য কত পেয়েছি দেখো, 1 লক্ষ টাকা, তাহলে ভগ্নাবশেষ মূল্য আনলাম। এখানে আমি লিখেছিলাম আনুমানিক আয়ুষ্কাল, তাহলে আমি উদাহরণ এনে আনুমানিক আয়ুষ্কাল পেয়েছি দেখো 10 বছর, তাহলে আমি 10 বছর আনলাম। যাই হোক, যোগ বিয়োগ এবং ভাগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি অবচয়ের পরিমাণ পেয়েছি 40,000 টাকা। তাহলে আমি সরলরৈখিক প্রথম যে পদ্ধতি ছিল, সেই সরলরৈখিক পদ্ধতিতে আমি অবচয় নির্ণয় করতে সক্ষম হয়েছি। তোমরা একটু মনোযোগ সহকারে বাসায় দেখবে বইটা, এবং এইভাবে অবচয় নির্ণয় করা তোমরা চেষ্টা করবে। পরবর্তীতে আমরা আগামী ক্লাসে অবচয় কিভাবে নির্ণয় করতে হবে, আর কোন কোন হিসাব খাত তৈরি করলে আমরা অবচয়ের পূর্ণাঙ্গ একটা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো, সেই বিষয়ে আমি পূর্ণাঙ্গ একটা আলোচনা করব। তাহলে আমরা আজ কি পেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাসে পর্যালোচনা করলে আমি কোন কোন বিষয়গুলো আলোচনায় এনেছি একটু লক্ষ্য করি। সর্বপ্রথম আমরা কিন্তু অবচয়ের সংজ্ঞা দিয়েছিলাম, তারপরে আমরা কিন্তু আনছিলাম অবচয় ধার্যের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট আকারে দেখিয়েছিলাম। এরপর আমরা পরবর্তী প্রশ্নটা আনছিলাম অবচয় ধার্যের বিবেচ্য বিষয়গুলো, সেগুলোও কিন্তু আমি পয়েন্ট আকারে দেখিয়েছিলাম। এরপর আমি তোমাদেরকে আনছি অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতি, আমি 7টা পদ্ধতি এখানে পয়েন্ট আকারে উপস্থাপন করছিলাম, এবং তার মধ্য থেকে আমি কিন্তু আজ একটি পদ্ধতি তোমাদেরকে আলোচনায় এনেছি, সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। একটি গাণিতিক সমস্যার সাহায্যে তার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, তোমরা ভালো থাকবে। আজ চলে যাচ্ছি, কিন্তু আগামী ক্লাসে চলে আসবো তোমাদের কাছে গাণিতিক সমস্যা নিয়ে, এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব সংরক্ষণ অধ্যায়ের। তা তোমরা ভালো থাকবে। করোনার মধ্যে তোমরা বাইরে যাবে না, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, এবং ঘরে বসে আমাদের অনলাইন ক্লাসগুলো সম্প্রচারিত হচ্ছে, তোমরা সেগুলো উপভোগ করবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস করতে পারো, অথবা স্ব শিক্ষকের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের এই পেজে, তোমরা সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে সেই শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। আজ আর নয়, ভালো থাকবে। ধন্যবাদ তোমাদের সকলকে।